হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা রাখছি, ক্লাসটা হয়তো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, তবুও তোমাদের বলবো আজকে আমরা যে ক্লাসটা দিতে চলেছি সেই ক্লাসটা কিন্তু এক্সাম অ্যানালিসিসের ওপর। আজকের ক্লাসে আমরা 17ই আগস্টে যে প্রথম পরীক্ষা শুরু হয় সেই 17ই আগস্টের 3টে শিফটেরই যে কটা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি সেই কটা কোশ্চেন নিয়েই আজকের ক্লাসটা। এই ক্লাসে আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে আলোচনা করব এবং আগামী দিনে সেখান থেকে কি কি ওই টপিকের উপর কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো একটু দেখে নেব। এর পাশাপাশি বলবো আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সমস্ত কোশ্চেনের পিডিএফ আমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে নেবে। এবং তোমাদের প্রত্যেককে বলবো তোমরা রেগুলারলি নজর রাখতে থাকো, কারণ এক্সাম অ্যানালিসিসের ক্লাস আমি সময় পেলেই তোমাদেরকে করিয়ে দেব, নিয়মিত করাবো, কিন্তু হয়তো পরপর শিফট শেষ হয়ে যাওয়ার পরপরই দিতে পারবো না, কারণ এটা করতে একটু সময় লাগে। কোশ্চেন কালেক্ট করতে হয়, তারপর সেগুলোর অ্যান্সার রেডি করতে হয়, তারপর সেগুলোকে দিতে হয়, সেই কারণে একটু সময় লাগবে। তাই জন্য আমি চেষ্টা করব পুরো কদিন এক্সাম হবে সে কদিনেরটাই দিয়ে দেওয়ার। এবং তোমাদের বলবো যে কোশ্চেনের যে প্যাটার্ন আসছে তারতে বোঝা যাচ্ছে যে ডিটেলসে গিয়ে না পড়লে তোমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার করা খুব কষ্টকর হয়ে যাবে। তাই তোমাদের বলবো যারা ডিটেলসে পড়তে চাইছো, আমাদের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসগুলো দেখো, সেখান থেকে তোমরা ডিটেলসে অনেক কিছুই জানতে পারবে। বেসিক ঠিক রাখো, তাহলে নিশ্চয়ই 25-25টা কোশ্চেনের উত্তর তোমরা খুব সহজেই করে আসতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখি আজকের ক্লাসে আমাদের কি রয়েছে। প্রথম দেখো কোশ্চেন রয়েছে এইডস এর সম্পূর্ণ নাম কি? তাহলে এইডস এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে এইডস এর সম্পূর্ণ নাম। তো এটা তো আমাদের পরীক্ষায় এসেই গেছে। এবার যে প্রশ্ন আসতে পারে যে এই এইডস রোগ কিসের জন্য হয় সেটা জানতে চাইতে পারে। তাহলে এটা একটা ভাইরাস গঠিত রোগ। ভাইরাসটার নাম কি? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের পুরো নাম কি? এইচআইভি ভাইরাস, এইচআইভির পুরো নাম কি? এইচআইভির পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি হয়েছে কিনা সেটা পরিমাপ করি কিসের সাহায্যে? এলাইজাস টেস্টের মাধ্যমে। এই টেস্টটার নামটাও মনে রাখতে হবে। এই এইডস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় জানতে হবে, সেটা ইমিউনো সিস্টেম আক্রান্ত হয়। ইমিউনো সিস্টেমের কোন কোষ আক্রান্ত হয় সেটা মনে রাখবে, টি লিম্ফোসাইট যে কোষ রয়েছে সেই টি লিম্ফোসাইট কোষ কিন্তু এর দ্বারা অ্যাফেক্টেড হয়। তো মোটামুটি এইডস থেকে এইগুলোই তোমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখো কি এসেছে, বলছে সালোক সংশ্লেষ সমীকরণের সমতা বিধান করো। অর্থাৎ সালোক সংশ্লেষের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণের 4টে ভাগ দিয়ে দিয়েছে, দিয়ে কোনটা ব্যালেন্সড আছে অর্থাৎ কোনটা দুই দিক সমান রয়েছে সেটা ওপর করতে দিয়েছে। তাহলে এখানে দেখো সালোক সংশ্লেষের যে সঠিক সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে কি 6CO2 6H2O C6H12O6 and 6O2। এই সমীকরণটা দিয়েছে। এখানে একটা কি হচ্ছে না, ফটো অর্থাৎ সূর্যের তাপ দরকার তবেই রিয়াকশনটা সম্পন্ন হয়। তো এই কোশ্চেনটা তো আমাদের এসে গেছে। নেক্সট কোশ্চেন আসতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ কোনগুলো, অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তা সেগুলোর নাম জানতে চাইতে পারে। বিক্রিয়াজাত পদার্থের নাম জানতে পারে। অক্সিজেন যে উৎপন্ন হয় সেই অক্সিজেনের উৎস কি, কোনটা থেকে অক্সিজেন উৎপন্ন হয়। কার্বোহাইড্রেটের মধ্যে মানে C6H12O6 এর মধ্যে যে অক্সিজেন রয়েছে তার উৎস কি, হাইড্রোজেনের উৎস কি, এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। তাই জন্য বলবো প্ল্যান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তার উপর একটা ডিটেলস ক্লাস করানো আছে, সেই ক্লাসটা অবশ্যই দেখে নাও, সেখানে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে, কারণ এইগুলো দিয়ে প্রশ্ন আগামী দিনের শিফটে আসতে পারে। নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন। বলছে ফটোগ্রাফিতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? তো ফটোগ্রাফিতে কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়? অনেকে বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অনেকে বলছে নর্মাল ফটোগ্রাফি। জানি না কি এসছে কোশ্চেন, তা যাই হোক ফটোগ্রাফিতে যে রাসায়নিক ব্যবহার করা হয় সেটা সিলভার ব্রোমাইড, ঠিক আছে, AgBr, এবং আরো একটা যেটা ব্যবহার করা হয় সেটা AgCl। তো ফটোগ্রাফিতে আমরা এই দুটো রাসায়নিক ব্যবহার করে থাকি, AgBr and AgCl, সিলভার ক্লোরাইড and সিলভার ব্রোমাইড। নেক্সট, জল মাটির নিচে কোন প্রক্রিয়ায় যায়? অর্থাৎ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর যে মাটির উপরে জল সেটা তো চুইয়ে
মাটির ভেতর চলে যায়। তো এই যে চুইয়ে যাচ্ছে মাটির ভেতর, এই যে পদ্ধতিটা, সেটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ওহমের সূত্রের সঠিক সমীকরণ কোনটি? তো এই প্রশ্নটা দেখা গেছে হয়তো চারটে অপশন দিয়েছে, চারটে এই ভি ইজ ইকাল টু আই আর এটাকে চার রকম ভাবে সাজিয়ে লিখেছিল। তার মধ্যে থেকে সঠিক যেটা হবে, যেটা হচ্ছে ভি ইজ ইকাল টু আই আর হবে, সেটা আমাদের সঠিক হয়ে যাবে। তো এই ওহমের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি থেকে ওহমের সূত্র, রেজিস্ট্যান্স, এইগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হচ্ছে। নেক্সট, নিউল্যান্ডের পর্যায় সারণীতে প্রথম এবং শেষ মৌল কোনটি? তাহলে নিউল্যান্ডের পর্যায় সারণীর প্রথম এবং শেষ মৌল কোনটি? তা নিউল্যান্ড যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেটা কিসের ভিত্তিতে তৈরি করেছিলেন? না মৌলগুলোকে তার পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে তিনি সাজিয়েছিলেন। সরি, মৌলগুলোকে তাদের ভরের ক্রম অনুযায়ী সাজিয়েছিলেন এবং তিনি দেখছিলেন যে সাজানোর পর সেই মৌলগুলোর প্রতি অষ্টম মৌলে যখন গিয়ে পৌঁছচ্ছে তখন সেই মৌলটার পরমাণু, যে মৌলটার যে রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, সেটা হচ্ছে কি ওই যে প্রথম মৌলটা তার ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের সঙ্গে সমান হচ্ছে। তিনি এই বিষয়টা লক্ষ্য করেছিলেন। যে মনে করো এখানে আমরা দেখছি এই যে লিথিয়াম রয়েছে, এই লিথিয়াম থেকে আমরা যদি যাত্রা শুরু করি, 8 নম্বরে যে মৌলটা আসবে সেটা হচ্ছে সোডিয়াম। তিনি দেখলেন এই লিথিয়ামের যাবতীয় রাসায়নিক ধর্ম এই সোডিয়ামের রাসায়নিক ধর্মের সঙ্গে একদম মিলে যাচ্ছে। এরকম ভাবে আবার 8 নম্বরে যে মৌলটা রয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের রাসায়নিক ধর্ম এবং তার ভৌত ধর্ম সেম হচ্ছে। এর উপর ভিত্তি করে তিনি এই টেবিলটা তৈরি করেছিলেন। এবার নিউল্যান্ড যখন পর্যায় সারণী তৈরি করছেন তখন আবিষ্কৃত মৌল সংখ্যা কটা ছিল, এটা কোশ্চেন আসতে পারে। তাহলে সেই আবিষ্কৃত মৌল সংখ্যা ছিল 56টা। নেক্সট যে কোশ্চেন আসতে পারে যে এই নিউল্যান্ডের পর্যায় সারণী কততম মৌল পর্যন্ত তার ভ্যালিডিটি ছিল, অর্থাৎ এই রুলসটা কততম মৌল পর্যন্ত কার্যকর ছিল? তাহলে সেটা হয়ে যাবে ক্যালসিয়াম পর্যন্ত এটা কার্যকর ছিল, অর্থাৎ এই ক্যালসিয়াম পর্যন্ত এর ভ্যালিডিটি ছিল। তারপরের মৌলগুলোর ক্ষেত্রে নিউল্যান্ডের সূত্রটা কার্যকর নয়। তাহলে প্রথম মৌল কি ছিল? সেটা হচ্ছে হাইড্রোজেন ছিল। আর শেষ মৌল কি ছিল? সেটা আমাদের সোডিয়াম ছিল। ক্লিয়ার? এগিয়ে যাই আমরা। জিপসামকে তাপ দিলে কোন পদার্থ পাওয়া যায়? তাহলে জিপসামকে যদি আমরা তাপ দিই তাহলে আমরা প্লাস্টার অফ প্যারিস পেয়ে থাকি। তো এখানে আমাদের যে বিক্রিয়াটা হয়, অবশ্যই বিক্রিয়াটা খুব ভালো করে পড়ে রাখবে। জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তার সঙ্গে 2 অণু জল যুক্ত থাকে, সেটা হচ্ছে জিপসাম। এটাকে আমরা হিট করলাম, হিট করলে পারে যে যৌগটা উৎপন্ন হয় সেটাও হচ্ছে ক্যালসিয়াম সালফেট, কিন্তু তার মধ্যে হাফ অণু জল উপস্থিত থাকে আর বাদবাকি 1.5 অণু জল বেরিয়ে যায়। এটাই হচ্ছে জিপসাম থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরির রাসায়নিক ইকুয়েশন। এই ইকুয়েশনটা যে কোনো শিফটে কিন্তু জানতে চাইতে পারে। তো ক্যালসিয়াম সালফেট হাফ অণু জল, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের সংকেত। এখান থেকে জানতে চাইতে পারে জিপসামের সংকেত কি, এটা প্রশ্ন আসতে পারে। প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি, সেটা জানতে চাইতে পারে। এবং এই রাসায়নিক বিক্রিয়াটা দিয়েও জানতে চাইতে পারে এটা কি। এবং ঘুরিয়ে প্রশ্নটা হয় যে প্লাস্টার অফ প্যারিসের সঙ্গে জলের যদি বিক্রিয়া করানো হয় তাহলে কি উৎপন্ন হয়? তাহলে কিন্তু জিপসাম উৎপন্ন হয়, রিভার্সে। নেক্সট দেখো বলছে ফিউজ তারের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য কি হতে হবে? ফিউজ তার যদি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় তাহলে সেই ফিউজ তার কাজ করবে না। কেন কাজ করবে না? ফিউজ তারের কাজ কি? যে আমাদের বর্তনীর যদি তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় তাহলে ফিউজ উড়ে যাবে, এটাই হচ্ছে মূল কারণ। এবার যদি ফিউজ তারের গলনাঙ্ক উচ্চ হয় তাহলে সেই তারটা গলতে পারবে না সহজে, সেটা গলার জন্য বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। ততক্ষণে আমাদের যে ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেইগুলো পুড়ে ছাই হয়ে যাবে ওই অত্যাধিক তড়িৎ প্রবাহের কারণে। তাই জন্য ফিউজ তারের অন্যতম বৈশিষ্ট্য হতে হবে তার গলনাঙ্ক নিম্ন হতে হবে। তাই ফিউজ তারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা দেখে নাও। যে ফিউজ তার তৈরি করতে গেলে টিন এবং সীসার সংকর ধাতুর তৈরি একটা তার, সেটাকে ব্যবহার করা হয়। এর গলনাঙ্ক সবসময় কম হবে, রোধ সবসময় বেশি হবে। গলনাঙ্ক কম, রোধ বেশি হবে। বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। এই তিনটে হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য, অবশ্যই মনে রাখতে হবে। স্টেটমেন্ট বেসিক কোশ্চেন দিচ্ছে, তো স্টেটমেন্ট গুলো কিন্তু মনে রাখতে হবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট
পাতলা এবং লম্বা করা হয় কেন? তাহলে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট সেটা পাতলা এবং লম্বা করা হয় কেন? সেখানে তোমাকে প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়, কোন ধাতুর তৈরি হয়? তাহলে সেটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি হয়, ঠিক, যার সংকেত হচ্ছে ডাব্লিউ। তো টাংস্টেন এর যে রোধাঙ্ক অর্থাৎ যে রো মানে রোধাঙ্ক, টাংস্টেনের রোধাঙ্ক খুব কম হয়, তার ফলে তার মধ্যে খুব সহজে তড়িৎ পাস করতে পারে। ক্লিয়ার? তো এর রোধাঙ্ক খুব কম হয়। এবার যদি একটা লাইট জ্বালানো হলে সেই লাইটটা আলো প্রদান করছে কখন? ওই ফিলামেন্টটা পুড়ে ধ্বংস হচ্ছে তবেই তো আলো জ্বলছে। তার মানে ফিলামেন্টের মধ্যে কি হচ্ছে? হিটিং এফেক্ট সৃষ্টি হচ্ছে। তাহলে জুলের যে হিটিং এফেক্টের ফর্মুলা H ইজ ইকাল টু I স্কয়ার RT, এটা যেখানে I স্কয়ার হচ্ছে কি তড়িৎ প্রবাহ আর T হচ্ছে সময়। এবার আমাদের বাড়ির লাইনে কি হচ্ছে? I এর মান ফিক্স থাকছে, টিও একটা সময়ের জন্য ফিক্স। তাহলে হিটিং যদি হতে হয় বেশি, তার জন্য আর কে বেশি হতে হবে, তবেই হিট বেশি হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এই আর ইজ ইকাল টু আমরা জানি কি রো এল বাই এ। এবার এই রোধকে যদি বেশি হতে হয় তাহলে আমরা জানি কি টাংস্টেনের রোধাঙ্ক কম, অর্থাৎ টাংস্টেন দিয়ে এর রোধ বাড়ানো সম্ভব নয়। তাহলে সেটাকে আমরা কিভাবে বাড়াতে পারি? তাহলে রোধ বাড়াতে গেলে পারে এক হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে তার, আর দুই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কমাতে হবে, অর্থাৎ তারটাকে সরু করতে হবে আর তারের দৈর্ঘ্য বাড়াতে হবে। তাহলে পারে রোধ বৃদ্ধি পাবে, রোধ বৃদ্ধি পালেই হিটিং বৃদ্ধি পাবে, অর্থাৎ হিট বেশি হবে। সেই জন্যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি করা হচ্ছে? পাতলা মানে সরু করা হচ্ছে এবং সেটাকে প্রচুর লম্বা করা হচ্ছে, তার ফলে উচ্চ রোধ সৃষ্টি হবে। ক্লিয়ার হলো কেন করা হচ্ছে? ভিটামিন ডির রাসায়নিক নাম জানতে চেয়েছে, ক্যালসিফেরল ভিটামিন ডির রাসায়নিক নাম। নেক্সট শিফটের জন্য যেগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তাদের উৎস কি এবং তাদের অভাব ঘটিত যে সমস্ত রোগ রয়েছে সেই রোগ ব্যাধিগুলো, এগুলো কিন্তু দেখতে হবে। এর জন্য বলবো ভিটামিনের ওপর ডিটেলস ক্লাস করানো রয়েছে, সেই ক্লাসটা একবার দেখে নাও, তাহলে ভিটামিনের সমস্যার সমাধান হয়ে যাবে। রক্ততঞ্চনের সাথে যুক্ত ভিটামিনটির নাম কি? একই শিফটে দুটো কোশ্চেন। রক্ততঞ্চনের সঙ্গে যুক্ত যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে। তো এই ভিটামিন কে এর অভাবে কি হয়? রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়, তার ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় হেমারেজ। মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত কি? মিল্ক অফ ম্যাগনেসিয়ার সংকেত হচ্ছে MgOH ভোল্টওয়াইজ, এটা একটা ক্ষারীয় পদার্থ। নেক্সট, হিলিয়ামের অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, এই অক্সিডেশন নাম্বার অনেকটা এই ধরনের বিষয়, যে জারণ সংখ্যা, এটার উপরও ক্লাস করানো আছে, আমি তাও নেক্সট উইকে একটা ক্লাস করিয়ে দেবো। তো যাদের ইলেকট্রন খাওয়ার বা ইলেকট্রন ত্যাগ করার, অর্থাৎ গ্রহণও করবে না বমিও করবে না, এই কন্ডিশন যাদের রয়েছে তাদের অক্সিডেশন নাম্বারটা সবসময়ের জন্য 0 হয়। যারা একদম স্টেবল অবস্থায় থাকে তাদের অক্সিডেশন নাম্বার 0 হয়। অর্থাৎ এই সমস্ত পদার্থ রিঅ্যাক্টিভিটি কম, তাই জন্য এদের অক্সিডেশন নাম্বার 0 হয়। এবার গ্রুপ 18 যারা রয়েছে, যাদের নিষ্ক্রিয় গ্যাস বলছি তথাকথিত ভাবে, সেই তথাকথিত নিষ্ক্রিয় গ্যাস বা গ্রুপ 18 থাকা মৌলগুলো, তাদের ইলেকট্রন গ্রহণ করার বা ইলেকট্রন ত্যাগ করার কোনো রকম ইচ্ছা নেই, তাই জন্য তাদের অক্সিডেশন নাম্বারটা 0 হয়। এছাড়া অন্যান্য মৌলের ক্ষেত্রে কি হয় তার উপর একটা ডেডিকেটেড ক্লাস তোমাদের করিয়ে দেবো। পশুদের জন্য তৈরি প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম কি? তাহলে পশুদের জন্য তৈরি প্রথম কোভিড-19 ভ্যাকসিন সেটা হচ্ছে অ্যানকোভ্যাক্স, এটা হচ্ছে অ্যানিম্যালদের জন্য তৈরি প্রথম কোভিড-19 ভ্যাকসিন। তো কোভিড-19 ভ্যাকসিন থেকে অবশ্যই তোমরা মনে রাখবে যে কোভিড-19 যে ভাইরাসটার জন্য হচ্ছে সেই ভাইরাসটার নাম কি? কোভিড-19 এ বিশ্বের মধ্যে তৈরি প্রথম মানুষের ওপর প্রয়োগ করা প্রথম ভ্যাকসিনের নাম কি? ভারতবর্ষের ক্ষেত্রে সেই ভ্যাকসিনটার নাম কি হবে? এই জাতীয় ইনফরমেশন গুলো রেডি রাখো, নেক্সট শিফটে কোনো না কোনো শিফটে অবশ্যই আসবে। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির কোণের সম্পর্কে কোনটি সঠিক? তো এই ক্ষেত্রে খুব সম্ভবত অপশন যেগুলো দেওয়া ছিল, মনে করো 45 ডিগ্রি দিয়েছে আর তার সঙ্গে 90 ডিগ্রি দিয়েছে, এরকম অপশন বি তে একটা হয়তো দিয়ে রেখেছিল 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, অপশন সি তে দেখো দেওয়া ছিল হয়তো 30 ডিগ্রি অ্যান্ড হচ্ছে 60 ডিগ্রি, অপশন ডি তে দেখো দেওয়া ছিল হয়তো 60 ডিগ্রি অ্যান্ড হচ্ছে 45 ডিগ্রি, এরম ভাবে দেওয়া ছিল, জানি না কি দেওয়া ছিল।
তো কোন সম্পর্কে কোনটি সঠিক যদি বলে থাকে এইরকমই অপশন কিছু দেওয়া ছিল। তো এর উপর আমরা ভিত্তি করে আমরা বলতে পারি কি, যে যখন কোনো একটা রশ্মি আপতিত হচ্ছে এবং তারপর সেটা প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এবার অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে বলে আপাতন কোণ, আর এই প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে বলে প্রতিফলন কোণ। তো আপাতন কোণকে আই আর প্রতিফলন কোণকে আর দ্বারা ডিনোট করি। আমরা জানি কি আই সবসময় আর এর সঙ্গে সমান হবে, আই ইজিক্যাল টু আর সমান হবে, অর্থাৎ আপাতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোর মানই সমান হবে। তাহলে অপশন বি তে দেখো দুটোই 60 ডিগ্রি করা আছে, তাই জন্য এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দিয়েছে Fe2O3 এর বিয়োজনের ফলে কোনটি উৎপন্ন হয়। তো এটা একটা বিয়োজন বিক্রিয়ারও কিন্তু উদাহরণ। তাহলে Fe2O3 এর বিয়োজনের ফলে উৎপন্ন হবে Fe আর O2, ব্যালেন্স করলে পারে 4Fe আর তার সঙ্গে 3O2 উৎপন্ন হবে। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। ইকুয়েশনটাকে আমি এখানে লিখে দিচ্ছি, যদিও দেখো ইকুয়েশনটা হবে এরকম 2Fe2O3 তা থেকে তৈরি হচ্ছে আমাদের 4Fe প্লাস 3O2। এই রিয়াকশনটা অবশ্যই মনে রাখবে, কারণ এটা একদম ব্যালেন্স রিয়াকশন, হয়তো কোনো শিফটে এটা জানতে চাইতে পারে এই ইকুয়েশনটা দিয়ে। নেক্সট বলছে সিনেমার পর্দা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে সিনেমার পর্দায় যে ধরনের প্রতিবিম্ব গঠিত হয় অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে বাস্তব, অর্থাৎ রিয়েল, অর্থাৎ সেটাকে বলে সৎবিম্ব। কারণ সৎবিম্বই একমাত্র পর্দায় ধরা যায়, আদার্স অন্য কোনো প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না। কারণ ভার্চুয়াল প্রতিবিম্ব তো আমরা পর্দায় ধরতে পারবো না, আমাদের মনে হচ্ছে ওটা ওইখানে থাকতে পারে, আদার্স কিছু নয়, কারণ সেটাকে পর্দায় ধরা যায় না। তাই সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব সর্বদা রিয়েল হবে। কোনো না কোনো শিফটে তোমাদের কোশ্চেন সামনে আসতেই পারে যে সিনেমার পর্দা সাদা করা হয় কেন, সিনেমার পর্দা অসমান করা হয় কেন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু জানতে চাইতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা রেডি করো। বৈদ্যুতিক মোটরের বিদ্যুতের দিক পরিবর্তন করে কোন অংশ। তো এটার উত্তর হচ্ছে কমিউটেটর। আমরা জানি বৈদ্যুতিক মোটর চলে কি এসি কারেন্টে। এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ প্রবাহ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এই বিদ্যুৎ প্রবাহ যদি প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তাহলে কি হবে, মোটরের ঘূর্ণন তো চেঞ্জ হয়ে যাবে। একবার মোটর ক্লকওয়াইজ ঘুরবে, একবার মোটর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো এরকম ঘুরবে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরছে মোটর। তাহলে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে মোটর ঘুরবে, তাতে তো আমাদের কাজ হবে না। তাই মোটরকে একই রোটেশনে ঘোরানোর জন্য, একই দিকে ঘোরানোর জন্য আমাদের বিদ্যুৎ প্রবাহ পরিবর্তন হলেও যাতে মোটরের ঘূর্ণনের কোনো পরিবর্তন না হয় সেটাকে ঠিক রাখার জন্য আমরা কমিউটেটর ব্যবহার করি। কমিউটেটর কি করছে, বিদ্যুতের প্রবাহ পরিবর্তন হয়ে গেলেও কমিউটেটর তাকে পরিবর্তিত হতে দিচ্ছে না। সে বিদ্যুৎ প্রবাহ ঘুরে গেছে, সে কি করছে, তাকে আগে যে দিকে প্রবাহ হচ্ছিল সেই দিকেই প্রবাহ সৃষ্টি করে রেখে দেয়। এই কাজটা করে কমিউটেটর। কোন ক্ষেত্রে O2 প্রয়োজন হয়। তো এরকম ভাবে কতগুলো পদ্ধতি বলে দিয়েছিল। তাহলে এখানে যেটা সঠিক হবে সেইটাই নেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদন, এই ক্ষেত্রে O2 প্রয়োজন হয়। তো এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড যে তৈরি হচ্ছে নেক্সট লেভেলের শিফটের জন্য অবশ্যই মনে রাখবে এই রিয়াকশনটা যেখানে ঘটে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে ঘটে এবং যে পদ্ধতিতে এটা হয় গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, সেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। এবার তোমরা নেক্সট রেডি করো যে ক্রেবস চক্র কোথায় ঘটে, ক্রেবস সাইকেল এটা কিসের সঙ্গে যুক্ত, এই বিষয়টা তোমরা মুখস্থ করতে থাকো, কারণ নেক্সটে এর উপর কিন্তু কোশ্চেন আসবে। নেক্সট কার্বনের, এবার আমরা চলে এসেছি 17ই আগস্টের সেকেন্ড শিফটে। ফার্স্ট শিফটে এই কটা কোশ্চেন ছিল, তাছাড়া কিছু শুনেছি ম্যাথ ছিল, যে ম্যাথগুলো কার্যক্ষমতা ওইখান থেকে এসেছিল এবং নিউটনের যে বলের সূত্র অর্থাৎ F=ma তার উপর ভিত্তি করে অঙ্ক ছিল। এছাড়া গর্ভনিরোধক প্রক্রিয়ার উপর ভিত্তি করে কতগুলো একটা কোশ্চেন ছিল, এই জাতীয় কোশ্চেন গুলো ছিল শুনেছি। তো ওইগুলোর কোশ্চেন আমি হাতে পাইনি, সেই কারণের জন্য আমি ওই কোশ্চেন গুলো দিইনি। এবার আমরা চলে এলাম 17 আগস্টের সেকেন্ড শিফটে কি কোশ্চেন এলো। দেখো বলছে কার্বন পরমাণুর কতগুলি কক্ষপথ আছে। তো কার্বন পরমাণুর কতগুলো কক্ষপথ আছে এটা বের করতে গেলে পারে আমাদের প্রথমে জানতে হবে কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত।
1 থেকে একদম 30 পর্যন্ত পুরো ইলেকট্রন বিন্যাস সহ পরমাণু ক্রমাঙ্ক এবং পারমাণবিক ভর সহ চার্ট প্রদান করা আছে, জোগাড় করে নাও। তো কার্বন হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক হয় 6, তার মানে এতে 6টা প্রোটন 6টা ইলেকট্রন থাকবে। তো এটা হচ্ছে কেন্দ্রক, কেন্দ্রকের মধ্যে 6খানা প্রোটন চলে গেল। এবার আমাদের যেটা প্রথম কক্ষপথ তাতে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো ইলেকট্রন থাকতে পারে, 2খানা ইলেকট্রন চলে গেল। বাকি রইল কটা? 6টার মধ্যে রইল 4 ভাই। তো 4 ভাইকে কোথায় রাখবো? পরের কক্ষপথে। তো এই পরের কক্ষপথে আমরা 4 ভাইকে স্থান করে দিলাম। তাহলে কটা কক্ষপথ হলো কার্বনের? 2টো। উত্তর কত হয়েছে? 2টো। বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে পরমাণু ক্রমাঙ্ক সবচেয়ে বেশি, এখানে দেখো যে উত্তরগুলো দেওয়া রয়েছে, একটু মুছে দিই নাহলে দেখা যাচ্ছে না। যেগুলো দিয়েছে, নিয়ন দিয়েছে, সালফার দিয়েছে, আর্সেনিক দিয়েছে, ফসফরাস দিয়েছে। আমরা যদি দেখি নিয়নের পরমাণু ক্রমাঙ্ক হয় 10, সালফার হয় 16, ফসফরাসের হয় হচ্ছে 15, আর আর্সেনিকের হয় 33। তাহলে এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি আর্সেনিকের হচ্ছে 33, তাই এক্ষেত্রে আর্সেনিক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর্সেনিক অবস্থান করে কোথায়? আর্সেনিক অবস্থান করে হচ্ছে 4th পিরিয়ডে, এবং সে যে গ্রুপে অবস্থান করছে সেটা হচ্ছে গ্রুপ 15-এ। 4th পিরিয়ড অ্যান্ড গ্রুপ 15-এ আর্সেনিক অবস্থান করছে। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অযৌন জনন নয় বলে প্রশ্নটা ছিল। অপশনে ছিল কোরক উৎপাদন, কোষ বিভাজন পদ্ধতি, পুনরুৎপাদন পদ্ধতি। আরো একটা অপশন কি ছিল জানা নেই। তো এখানে কোরক উৎপাদন, বিভাজন এবং পুনরুৎপাদন এই তিনটেই কিন্তু অযৌন জননের পদ্ধতি। তাহলে অযৌন জনন নয় কোনটি? আরেকটা নিশ্চয়ই কোনো অপশন দেওয়া ছিল, অথবা দেওয়া ছিল ওপরের কোনোটিই নয়। যা হোক, একটা কিছু দেওয়া ছিল। নেক্সট, মূত্র উৎপাদনের সঠিক ক্রম কোনটি? তাহলে মূত্র উৎপাদন যে প্রক্রিয়া তার সঠিক ক্রম হয় কি? প্রথমে ফিল্ট্রেশন হয়, তারপর রিঅ্যাবজর্পশন হয়, তারপরে সিক্রেশন হয়, এন্ড লাস্টে হচ্ছে এক্সক্রিশন হয়। তো ওখানে এইভাবে এলোমেলো করে দেওয়া ছিল, তার মধ্যে সঠিক ক্রম যেটা হবে সেটা হচ্ছে ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন এন্ড এক্সক্রিশন। নেক্সট, বলছে দুটি 4 ওহম এবং 6 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে 5 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, ওই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। নর্মাল কোশ্চেন। এবার কেউ হয়তো বলবে যে না, ওটা শ্রেণী সমবায় ছিল। কোনো কোনো জায়গায় দেখেছি শ্রেণী সমবায় দিয়ে করেছে, কোনো কোনো জায়গায় সমান্তরাল দিয়ে করেছে। তো যদি সমান্তরালে দিয়ে থাকে তার ক্ষেত্রে সূত্র যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এটা। যদি শ্রেণী সমবায়ে দিয়ে থাকে তার ক্ষেত্রে সূত্র হয়ে যাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের, সেটা হচ্ছে এটা। এটা অবশ্যই 1/, হবে। এই দুটো ফর্মুলার উপর ভিত্তি করে হবে। তাহলে আমাদেরটা এখানে যেহেতু আমি সমান্তরাল সমবায় নিয়েছি, তাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? আর এর মানটা সেটা হচ্ছে 1/4 প্লাস 1/6, দ্যাট মিনস আসবে 12, ওপরে আসবে 3 প্লাস 2 আসবে 5/12। তাহলে আমাদের রেজিস্ট্যান্স আসছে কত? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান যেটা আসছে সেটা আসছে 12/5। ক্লিয়ার হলো এই পর্যন্ত? এবার ওহমের সূত্র থেকে আমরা জানি কি V is equal to IR। আমাদের বের করতে হবে কাকে? I কে। I is equal to V/R। V এর মান বলে দিয়েছে 5, আর এর মান পেয়েছি 12/5। ক্লিয়ার? তো 12/5, তো এখান থেকে যদি আমরা করি তাহলে আসবে উপরে 25 আসবে, নিচে আসবে 12। তো এরকম একটা অ্যান্সার তোমাদের এসে দাঁড়াবে লাস্ট পর্যন্ত। যখন কলিচুন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে তখন প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কোনটি উৎপন্ন হয়? তো কলিচুন মানে কি? আমরা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, শুষ্ক চুন, তার মধ্যে জল দিয়ে দিলাম, তার ফলে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কলিচুন। ক্লিয়ার হলো? এই যে কলিচুন উৎপন্ন হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে আমরা ক্লোরিন দিয়ে দিলাম, বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে যেটা উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, এবং তার সঙ্গে উৎপন্ন হয় জল। তাহলে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এটাই তো হলো আমাদের ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার থেকে বহু কোশ্চেন এসেছে, আর একটা কোশ্চেন আসা বাকি আছে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নামটা কি? অবশ্যই মনে রাখো, ক্যালসিয়াম
হাইপোক্লোরাইট। এটা নেক্সট কোন শিফটে আসবে, এছাড়া বাদ বাকি জিনিস এসে গেছে। ক্লোরিন তৈরি হওয়ার বিক্রিয়া এসে গেছে, এই কোশ্চেনটা এসেছে 18 তারিখের ফার্স্ট শিফটে দিয়েছে ক্লোরিন তৈরি হওয়ার মানে ব্লিচিং পাউডার তৈরি হওয়ার রিয়াকশনটা লেখো এবং ব্লিচিং পাউডারের ব্যবহার কি আছে এগুলো এসে গেছে। তাহলে বাকি রয়েছে এখন যেটা, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বক্রতা কেন্দ্রের সঙ্গে মেরুর মধ্যে দূরত্ব নির্দেশ করে, যেখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব এই মানগুলোর মধ্যে। তাহলে মনে করো এইরকম একটা বক্র মানে আমাদের গলীয় দর্পণ রয়েছে, তা গলীয় দর্পণের এই অংশটাকে আমরা বলি মেরু, এটাকে বলি বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্রের যে বক্রতা ব্যাসার্ধ তার যে অর্ধেক, সেটাকে ব্যাসার্ধের অর্ধেক সেটাকে আমরা বলি ফোকাস। ক্লিয়ার? এবার আমাদের বলছে বক্রতা কেন্দ্র থেকে মেরুর মধ্যে দূরত্ব কত। তাহলে এখানে দেখতে পাচ্ছ বক্রতা কেন্দ্র থেকে এটা মেরু, এই গোলকটাকে যদি আমি কমপ্লিট করি তো এরকম হবে। তাহলে সি হচ্ছে যদি কেন্দ্র হয়, সি থেকে রেডিয়াসের দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব সেটাকে কি বলছে? বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আর দিয়ে ডিনোট করতে পারি। তো আর ইজিক্যাল টু আমরা কি জানি? 2f হয়, কারণ আর হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে f2f, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট বলছে একটি কাটা আলুর ওপর কয়েক ফোঁটা আয়োডিন সলিউশন দেওয়া হলো, সেটি গাঢ় নীল বর্ণের হয়ে গেল, এটি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির পরীক্ষা? আলুর মধ্যে কি উপস্থিত থাকে? আলুর মধ্যে উপস্থিত থাকে স্টার্চ। স্টার্চের সঙ্গে যদি আয়োডিনের বিক্রিয়া হয় তাহলে পারে মনে রাখবে সবসময়ের জন্য সেটি গাঢ় নীল বর্ণ ধারণ করে। এটা টাইট্রেশনের সময়ও কিন্তু ব্যবহার করা হয়। তো এই যে গাঢ় নীল বর্ণ ধারণ করে সেইটাই হচ্ছে স্টার্চের টেস্ট। এটা প্রোটিন ফ্যাট এগুলোর টেস্ট না, এটাকে বলা হয় স্টার্চের টেস্ট। নেক্সট বলছে একটি তার যার রোধ আর, তারটিকে দুটি সমান অংশে কাটা হলো, একটি অংশের রোধ কত হবে? তাহলে প্রথমে অবস্থায় দেখি তারটা, এটা প্রথম অবস্থায় তারটা রয়েছে, ঠিক আছে। তো তারটার দৈর্ঘ্য রয়েছে কত? এল বলেছে, এবং এর প্রস্থচ্ছেদ মনে করো এ বলা রয়েছে। এবার এই অবস্থায় যখন রয়েছে ওটা তো রোধের কোনো মানে ওটা তো রোধাঙ্কের কোনো চেঞ্জ হচ্ছে না। কেন রোধাঙ্ক? তার কারণ বলেছে একই উপাদানের তার, সেই তারটা যেটা প্রথমে নিয়েছি সেটাকেই তো কেটে দুটুকরো করেছি। তো এবার কেটে যখন আমরা দুটুকরো করলাম তারটাকে, এবং দুটো সমান টুকরোই কেটেছি কিন্তু কম বেশি নয়, অর্থাৎ এল কে একদম অর্ধেক করে দিয়েছি, এইরকম আমরা দুটো টুকরো পেয়েছি। তো এই টুকরোর ক্ষেত্রে কি হয়ে গেছে? দৈর্ঘ্য হয়ে গেছে L/2 দুটোর ক্ষেত্রে, কারণ সমান টুকরো কেটেছি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই রয়ে গেছে। প্রথম অবস্থায় তখন রোধ কত ছিল? R = রো L/A। এখন কেটে ফেলার পর রোধ কত হয়েছে? R1 = রো L/2, এটা আর এটা হচ্ছে AA ছিল। তো এখান থেকে আমরা লিখতে পারি রো L/2A। সেখান থেকে আমরা লিখতে পারি কি? সেখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে R/2, অর্থাৎ আগের যা রোধ ছিল তার অর্ধেক হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে বুড়ো আঙুল এবং তর্জনী কোনটির দিক নির্দেশ করে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর করার আগে একটু ছবিতে দেখে নাও সেই বিষয়টা। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়মে বলছে আমাদের যদি মধ্যমা, তর্জনী এবং বুড়ো আঙুল এই তিনটেকে পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তাহলে বলছে যদি মাঝের আঙুলটা মিডল ফিঙ্গার সে যদি আমাদের নির্দেশ করে, কি নির্দেশ করছে না তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, আর তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তাহলে বুড়ো আঙুল যে সে ওই তড়িৎ ক্ষেত্রের ওই চুম্বক ক্ষেত্রের ওপর তড়িৎ প্রবাহের ফলে প্রযুক্ত বলের দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তাহলে বুড়ো আঙুল সে নির্দেশ করছে কি? প্রযুক্ত বল। আর যেটা তর্জনী সে নির্দেশ করছে কি? চুম্বক ক্ষেত্র। আর যদি মিডল ফিঙ্গার জানতে চাইতো তাহলে সে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করছে। ছবিটা দেখে নাও, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। বলছে একটি অভিসারী লেন্সের সামনে একটি বস্তুকে 25 সেন্টিমিটার দূরে রাখা হলো, যদি বস্তুটির বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব
30 সেন্টিমিটার দূরে উৎপন্ন হয় তবে লেন্সের বিবর্ধন কত হবে? ভালো কোশ্চেন। তাহলে আগে আমাদের এটা বুঝতে হবে যে লেন্সটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি ধরনের লেন্স। তো আমাদের এখানে বলেছে অভিসারী লেন্স। অভিসারী লেন্স মানে কি? সেটা অবশ্যই উত্তল লেন্স, তাই জন্য সেটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। ক্লিয়ার? আমাদের বের করতে হবে লেন্সের বিবর্ধন কত। লেন্সের বিবর্ধন সর্বদা কি হয়? প্রতিবিম্বের দূরত্ব, যেটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করি, আর ইউ হচ্ছে বস্তু দূরত্ব। এইটা দিয়ে আমাদেরকে বের করতে হয়। ক্লিয়ার? এবার হচ্ছে ইউ সবসময়ের জন্য নেগেটিভ হয়, কারণ লেন্সের সামনে বস্তু অবস্থান করে, সেই জন্য নেগেটিভ হয়। ভি এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে। নেগেটিভ হবে, ভি এর মান নেগেটিভ দুটো কারণে হতে পারে। এক, মানে দুটো কারণে নেগেটিভ হবে না, আমি বলছি ভি এর মানটা হচ্ছে নেগেটিভ কখন হবে? যদি বস্তুর প্রতিবিম্ব লেন্সের সামনে গঠিত হয় তখন ভি নেগেটিভ হবে, আর যদি লেন্সের পেছনে প্রতিবিম্ব গঠিত হয় তখন ভি হয়ে যাবে পজিটিভ। ইন জেনারেল উত্তল লেন্সের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবিম্ব গঠিত হয় প্রত্যেকটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লেন্সের পেছনে গঠিত হয়, সেই জন্য ভিটাকে আমরা পজিটিভ হিসাবে ব্যবহার করি। একটা মাত্র কেস আছে যেখানে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, ম্যাগনিফাইং গ্লাস, তখন প্রতিবিম্বটা গঠিত হয় কোথায়? লেন্সের সামনে, এছাড়া আর আদার্স অন্য কোনো জায়গায় নেই। তাহলে এবার ম্যাগনিফিকেশনের মান যদি পজিটিভ হয় বা নেগেটিভ হয় তারও একটা ব্যাখ্যা আছে। ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে বস্তু সাপেক্ষে উল্টো প্রতিবিম্ব গঠিত হবে, আর ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে বস্তুর সাপেক্ষে সোজা প্রতিবিম্ব গঠিত হবে। তো এবার আমরা এখানে যখন মানটা বের করব, ভি এর মান আমাদের বলে দিয়েছে কত? 30 সেন্টিমিটার। ইউ এর মান বলে দিয়েছে 25। এবার ইউ এর মান কি হয়? নেগেটিভ হয়, নেগেটিভ বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আসছে মাইনাস, আসছে 6/5 আসছে। তো -6/5 এটা আসছে ম্যাগনিফিকেশন কিসের? না লেন্সটা। তো -6/5 এটাকে আমরা লিখতে পারি 1.2 এর সঙ্গে সমান হয়। তো ম্যাগনিফিকেশন বুঝতেই পারছো 1.2 মানে একের চেয়ে বেশি এসছে, মানে বস্তুর যা দৈর্ঘ্য তার থেকে অবশ্যই বড় হবে, এবং যেহেতু নেগেটিভ সাইন এসছে তার মানে বস্তু সাপেক্ষে উল্টো হবে। তা জানো বাস্তব বা রিয়েল ইমেজ যেগুলো হয় সেগুলো উল্টো প্রতিবিম্বই গঠন করে, এবং ছবিতে দেখো দেওয়া রয়েছে। আশা করছি আমার তরফ থেকে আমি ক্লিয়ার করাতে পেরেছি। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ধরনের বিক্রিয়ায় পদক্ষেপ উৎপন্ন হবে সেই বিক্রিয়াটা বলতে হবে। তো এর পেছনে একটা গল্পের মতন করে বলা যাক বিষয়টা। মনে করো একটা টেস্ট টিউব নিলাম, সেই টেস্ট টিউবের মধ্যে আমরা যেটা করলাম প্রথমে আমরা সোডিয়াম সালফেট তার একটা সলিউশন বানিয়ে নিলাম। তো এই টেস্ট টিউবের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা সলিউশন বানালাম, যে সলিউশনটা হচ্ছে সোডিয়াম সালফেটের সলিউশন। সেটা কিরকম? Na2SO4 এর একটা জলের সঙ্গে মিশিয়ে সলিউশন বানিয়ে নিলাম। আর একটা টেস্ট টিউব নিলাম, সেই টেস্ট টিউবটার মধ্যে আমরা কি করলাম? আরো একটা সলিউশন বানালাম, অ্যাকুয়াস সলিউশন। সেই সলিউশনটা হচ্ছে BaCl2 বেরিয়াম ক্লোরাইডের সলিউশন বানালাম। ক্লিয়ার? এই দুটো সলিউশন বানানোর পর আমরা কি করলাম? সোডিয়াম সালফেটের সলিউশনের মধ্যে বেরিয়াম ক্লোরাইডের সলিউশনটাকে ঢেলে দিলাম। দুটো সলিউশনই একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন ছিল, জলের মতন স্বচ্ছ। এবার যেই বেরিয়াম ক্লোরাইডের সলিউশনটাকে আমরা সোডিয়াম সালফেটের সলিউশনের মধ্যে ঢেলে দেব, তখন আমরা দেখব যে ওই টেস্ট টিউবটার ভিতর কি হবে? ওপরে একটা স্বচ্ছ সলিউশন থাকবে, কিন্তু নিচে বেশ কিছু একদম মিল্কি হোয়াইট সাদা প্রেসিপিট মানে পদার্থ জমা হবে। এই যে পদার্থ জমা হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে কি? প্রেসিপিটেট বা অদক্ষেপ। সেটা কার প্রেসিপিটেট? সেটা বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট গঠিত হলো, আর ওপরের সলিউশনটা স্বচ্ছ। তো প্রেসিপিটেট কি? এই ওপরের যে সলিউশন তাতে অদ্রব্য পদার্থ, তার জন্য তারা কি হয়? নিচে এইভাবে জমা হতে থাকে, এটা হচ্ছে প্রেসিপিটেট। তো এই ঘটনাটা কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে সম্ভব? তো এর বিক্রিয়াটা আমরা যদি লিখি
Na2SO4 সোডিয়াম সালফেট তার সঙ্গে বিক্রিয়া করছে বেরিয়াম ক্লোরাইড, বিক্রিয়ার ফলে উৎপন্ন করছে যে পদার্থটা সেটা হচ্ছে BaSO4, এটা অদক্ষেপ সাইন, প্লাস তার সঙ্গে উৎপন্ন করছে যেটা সেটা হচ্ছে NaCl, যার অ্যাকুয়াস সলিউশন কিন্তু তৈরি হচ্ছে। NaCl এর কিন্তু জলীয় দ্রবণ তৈরি হচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে? কখনোই ভেবো না NaCl সলিড স্টেটে থাকছে, কারণ এটা উপর দিকটা এরকম স্বচ্ছ জলের মতন হচ্ছে, সেই জন্য এটা অ্যাকুয়াস সলিউশন। কারণ এখানে জল থাকছে, এটা অ্যাকুয়াস সলিউশন, এটাও অ্যাকুয়াস সলিউশন নিয়েছি, তার ফলে এটাও কি হবে, সোডিয়ামের অ্যাকুয়াস সলিউশন তৈরি হবে, কারণ সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়। কিন্তু বেরিয়াম সালফেট যে পদার্থটা তৈরি হলো, এ জলে দ্রবীভূত হয় না, এ ইনসলিবল হিসাবে তলায় জমা হতে থাকে। তাহলে এখানে এই যে বিক্রিয়াটা, এটা কি হলো, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া হলো। দেখো এখানে প্রথমে এই সোডিয়াম সালফেট থেকে সালফার SO4 সে প্রতিস্থাপিত হয়ে চলে এসেছে বেরিয়ামের সঙ্গে বি এর সঙ্গে, আর ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে চলে গেছে সোডিয়ামের সঙ্গে, তাই জন্য এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট সপ্তাহে এই রিয়াকশনের উপর একটা ক্লাস করিয়ে দেবো, সেখানে সমস্ত ধরনের রিয়াকশন আলোচনা করব। উদ্ভিদের গ্যাসীয় পদার্থ আদান প্রদান সম্পন্ন হয় কিসের মাধ্যমে? তাহলে উদ্ভিদের গ্যাসীয় পদার্থের আদান প্রদান সম্পন্ন হয় স্টোমাটা বা পত্ররন্ধ্রের মাধ্যমে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জল দূষক নির্দেশ করে? তাহলে জল দূষণ প্রক্রিয়া হয়েছে কিনা, জল দূষণ হয়েছে কিনা এই বিষয়টা নির্দেশ করে ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি। অর্থাৎ জলের মধ্যে যদি ইকোলাই ব্যাকটেরিয়া উপস্থিত থাকে তাহলে আমরা বুঝবো সেই জলটা দূষিত বা কন্টামিনেন্ট। নেক্সট চলে এলাম 17ই আগস্টের থার্ড শিফটের কোশ্চেনে। বলছে রোধাঙ্ক নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির উপর নির্ভর করে? রোধাঙ্ক মানে রো এর কথা জানতে চেয়েছে। রো এটা দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে টেম্পারেচার আর দুই হচ্ছে উপাদান, অর্থাৎ পদার্থটা কিসের তৈরি আর সেটা কত টেম্পারেচারে রয়েছে তার উপর এই রোধাঙ্কের মান নির্ণয় করে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে একরকম হবে, 25 ডিগ্রি সেলসিয়াসে একরকম হবে, 100 ডিগ্রি সেলসিয়াসে একরকম হবে। অর্থাৎ তিনটে তাপমাত্রাতে রোধাঙ্কের মান পরিবর্তিত হবে একই ধাতুর ক্ষেত্রে। এবার কপারের ক্ষেত্রে রোধাঙ্ক একরকম হবে, জিঙ্কের ক্ষেত্রে একরকম হবে, গোল্ডের ক্ষেত্রে একরকম হবে, প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে রোধের মান আলাদা হবে, মানে রোধাঙ্কের মান আলাদা হবে। তাহলে রোধাঙ্কের মান এই দুটো জিনিসের উপর নির্ভর করে। অপশানে তাপমাত্রা ছিল, তাই জন্য আমাদের টেম্পারেচার সঠিক উত্তর হয়ে গেছে। নেক্সট এসছে যেটা, সেটা বলছে আমাদের কতগুলো ধাতুকে মৌলকে দিয়ে দিয়েছে, বলছে এই মৌলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে অধাতব ধর্মী সেটা আমাদের বের করতে হবে। তো এখানে যে ধাতু মৌলগুলো দিয়েছে প্রত্যেকটাই অবস্থান করছে আমাদের গ্রুপ 16-এ। গ্রুপ 16-এর প্রথম যে সদস্য সে হচ্ছে অক্সিজেন, তারপরে সালফার, তারপর এটা, তারপর হচ্ছে এটা। তাহলে আমরা জানি কি গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম হ্রাস পায়। তাহলে সবচেয়ে বেশি অধাতব কে হবে? অক্সিজেন। তো অক্সিজেন আমাদের সঠিক উত্তর হয়ে গেল। সমুদ্রের জলের রং নীল হয় কেন? সেটা স্ক্যাটারিং এর কারণে। কেন হচ্ছে বলছি, সূর্য থেকে যে আলোক রশ্মি আসছে তার মধ্যে 7টা বর্ণ থাকে, সেই 7টা বর্ণের মধ্যে রেড যে তার তরঙ্গ দৈর্ঘ্য হয় সবচেয়ে বেশি, ব্লু যে তার তরঙ্গ দৈর্ঘ্য হয় সবচাইতে কম, ব্লু বা ভায়োলেট তার ক্ষেত্রে সবচাইতে কম হয় তরঙ্গ দৈর্ঘ্য। এবার বায়ুমণ্ডলে যখন আসছে তখন বিভিন্ন ক্ষুদ্র পার্টিকেল গুলো এরকম ভাবে রয়েছে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি অর্থাৎ লাল বর্ণের আলো, সে খুব সহজে এই যে কণাগুলো রয়েছে তাকে ক্রস করে বেরিয়ে আসতে পারবে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বড়। কিন্তু যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট সে কি করবে, এই যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর সঙ্গে ধাক্কা খেতে খেতে আসবে। তো ব্লু কালার আসবে, এই কণার সঙ্গে ধাক্কা খাবে, ধাক্কা খেলে কি হবে, সে চারিদিকে ছড়িয়ে পড়বে, চারিদিকে ছড়িয়ে পড়বে। এই কারণে কি হয়, আমাদের আকাশ নীল হয়ে যায়। তেমনি এই এরকম ভাবে যখন লাইট আসছে, তখন যখন সমুদ্রের কাছে লাইট আসছে সেখানেও এই রকম বিক্ষেপণ হয়। সেই বিক্ষেপণের কারণে আমরা নীল রংটাই দেখতে পাই, কারণ লাল বর্ণের বিক্ষেপণ কম হয়, নীল রঙেরই বিক্ষেপণ বেশি হয়, সেই কারণের জন্য সমুদ্রের জলের রং নীল হয়ে যায়। রাসায়নিক সমীকরণের সমতা করা হয় উপরের কোন বিষয়টির উপর নির্ভর করে? তো এক্ষেত্রে মনে করো এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা সমতা করার অর্থ হচ্ছে আমরা জানি যে ভরের কোনো সৃষ্টি হয় না, ভরের কোনো ধ্বংস হয় না, তা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। সেটা যদি প্রযোজ্য হয়
তাহলে বিক্রিয়ার আগে অর্থাৎ যখন বিক্রিয়া হয়নি তখন সেই পদার্থগুলোর যা মোট ভর ছিল বিক্রিয়ার পর তার মোট ভর সমান হবে, অর্থাৎ বিক্রিয়কের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থের মোট ভর দুটোই ইকুয়াল হতে হবে। তো এইটা কোথা থেকে আসছে? এইটা আসছে ভরের সংরক্ষণ সূত্র থেকে, কারণ ভরের ধ্বংস হয় না। এখন বিক্রিয়ার পরে তুমি যদি বলো এইটা কমে গেছে, বিক্রিয়াজাত পদার্থের মান কমে গেছে, সেটা হয়নি। যদি বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ কমে তাহলে বুঝতে হবে সেখানে হিট উৎপন্ন হয়েছে, অর্থাৎ ভর এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে সেই কারণের জন্য আমরা বিক্রিয়ার যখন সমতা বিধান করছি অর্থাৎ ব্যালেন্স করছি, তার অর্থ হচ্ছে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণটাকে সমান করছে, অর্থাৎ যাতে তাদের ভরটা সমান থাকে, অর্থাৎ ভর সংরক্ষিত হয়। সেই কারণে আমরা রাসায়নিক সমতা বিধান করি। বলছে একই ধাতব উপাদানের তৈরি এবং সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার নেওয়া হয়েছে, যদি প্রথমটির রোধ অন্যটির রোধের 16 গুণ হয় তাহলে প্রথম তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কত হবে। গিভেন দিয়েছে R1 সেটা হবে 16 গুণ R2, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে? উভয়ের L হচ্ছে সমান হবে, L1 আর L2 দুটোই সমান হবে, এবং বলে দিয়েছে দুজনার রোধাঙ্ক একই ধাতুর তৈরি, সেই জন্য এগুলো ইকুয়াল হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা রোধ ক্যালকুলেট করি তাহলে আমাদের রো চেঞ্জ হয়নি, এলও চেঞ্জ হয়নি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা শুধু চেঞ্জ হয়েছে। আর দ্বিতীয় তারটার ক্ষেত্রে কি হয়েছে? রো এক এলও এক সেম আছে, কি হয়েছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আলাদা। এবার আমরা যদি এই ইকুয়েশনে মানগুলো বসিয়ে দিই, রো এল বাই এ ওয়ান ইজিক্যাল টু রো এল বাই এ টু, এখানে একটা 16 গুণ আছে, এই রো এল কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের যেটা পড়ে রইল এ টু বাই এ ওয়ান ইজিক্যাল টু 16। আমাদের বের করতে বলেছে প্রথম তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় তারটির কত। তাহলে এ ওয়ান ইজিক্যাল টু এখান থেকে আমরা লিখতে পারি এ টু বাই 16, অর্থাৎ দ্বিতীয় তারটা ছিল তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের 16 ভাগের 1 ভাগ হয়ে যাবে প্রথম তারটির ক্ষেত্রফল। আশা করছি ক্লিয়ার করাতে পেরেছি। যদি আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? তাহলে এটা একটা প্রতিফলন ফলক রয়েছে, বলছে আপতিত রশ্মি অবিলম্ব কি হয়? অবিলম্ব হয় এই প্রতিফলক তলের সঙ্গে একদম পারপেন্ডিকুলার। এবার যে আপতিত রশ্মি সে বলছে কি হয়েছে না অবিলম্বের সঙ্গে লম্বভাবে পড়েছে। তা অবিলম্বের সঙ্গে যদি লম্বভাবে পড়ে তাহলে অবিলম্বের সঙ্গে কত কোণ করলো, অর্থাৎ দুটোই যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। এবার আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হয়? সর্বদা সমান হয়। তাহলে আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হবে। অর্থাৎ যদি অবিলম্বের সমান্তরালে আপতিত হয় তাহলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি একই সরলরেখা বরাবর যাবে, অর্থাৎ যে বরাবর আলো এসে পড়বে সেই বরাবর আলো বেরিয়ে যাবে। কোন রক্তকণিকা নিজের আকার পরিবর্তন করতে পারে? তাহলে অবশ্যই মনে রাখবে শ্বেত রক্তকণিকা নিজের আকার পরিবর্তন করতে পারে। আর লোহিত রক্তকণিকা যে সে হচ্ছে উভ অবতল, অর্থাৎ দুই দিকটাই অবতল টাইপের দেখতে হয়, অর্থাৎ এটা একটা মানে কি বলবো এইরাম টাইপের দেখতে হয় হচ্ছে লোহিত রক্তকণিকা। সাইড দিয়ে যদি দেখো অ্যাকচুয়ালি গোলাকার হয়, গোলাকারের মধ্যে যদি সাইড দিয়ে আমরা দেখি তাহলে এরকম উভ অবতল আকৃতির ধারণ করে, অর্থাৎ অবতল লেন্স যেমন দেখতে হয় ঠিক সেই রকম টাইপের দেখতে হয় লোহিত রক্তকণিকা। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি পুনর্শোষণ বিক্রিয় নালিকায় সম্পন্ন হয়? তাহলে বিক্রিয় নালিকায় যার পুনর্শোষণ সম্পন্ন হয় সেটা অবশ্যই মনে রাখবে গ্লুকোজের পুনর্শোষণ সম্পন্ন হয় বিক্রিয় নালিকায়। নেক্সট বলছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্লিচিং পাউডারের কাজ নয়? বলেছি না ব্লিচিং পাউডারের উপর খুব কোশ্চেন এসছে, তো ব্লিচিং পাউডারের কাজ নয় কোনগুলো সেটা আমাদের বের করতে গেলে জানতে হবে ব্লিচিং পাউডারের কাজ কোনগুলি। তো অবশ্যই মনে রাখো ব্লিচিং পাউডারকে কোথায় ব্যবস্থা করা হচ্ছে? ব্লিচিং করা হয় ডার্টি ক্লথ, অর্থাৎ ডার্টি ক্লথ নোংরা জামা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় লন্ড্রিতে। এছাড়া টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কটন সেটার ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহার করা হয়, অক্সিডাইজার হিসাবে ব্যবহার করা হয় কারণ এটা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, এবং এটি ডিসইনফেক্টেন্ট গুণ থাকার জন্য ডিসইনফেক্টিং ওয়াটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটাকে ব্যবহার করা হয়। নেক্সট, নিম্নলিখিত ধাতুগুলির সক্রিয়তার ক্রমে সাজাও। তাহলে ধাতুগুলোকে সক্রিয়তার ক্রমে সাজাতে গেলে আগে আমাদের ধাতীয় সক্রিয়তার সিরিজটাকে মনে রাখতে হবে। তো এই সিরিজের সব থেকে ওপরে থাকবে হচ্ছে, সবসময়ের জন্য মনে রাখো এটা পি,
পিএসসি, পিএসসি এক্সাম সবাই দাও, সেই পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সেটা মনে রাখতে পারো। পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে সবচাইতে বড় পরীক্ষা, তাই জন্য মনে করো পাবলিক সার্ভিস কমিশন সবসময় উপরে থাকবে। অর্থাৎ সবচাইতে সক্রিয় ধাতু হচ্ছে আমাদের পটাশিয়াম, নেক্সট আসবে সোডিয়াম, তারপর আসবে ক্যালসিয়াম, তারপর থাকে এমজি, তারপর হচ্ছে এএল। এরা হচ্ছে সবচাইতে সক্রিয় ধাতু। নিষ্ক্রিয় মানে কম সক্রিয় ধাতুর মধ্যে যদি আমরা দেখি, সবচাইতে কম হচ্ছে প্ল্যাটিনাম, তারপরে হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে কপার। এই জন্য এই ধাতুগুলো প্রচন্ড দামি হয়, কারণ এরা রিঅ্যাক্টিভিটি কম হওয়ার কারণে অনেক বেশি স্টেবল অবস্থায় থাকে। আর এই মাঝখানের এই কটা ধাতুর ক্ষেত্রে তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে উত্তর করার জন্য। ক্লিয়ার হলো? এবার এদেরকে যদি আমাদের সাজাতে হয় সক্রিয়তার ক্রম অনুযায়ী, তাহলে প্রথমে দেখো কে আসছে, সোডিয়াম আসবে সবচাইতে বেশি সক্রিয়, তারপর আসবে ক্যালসিয়াম, তারপর আসবে এমজি, তারপর আসবে সিলভার, অ্যান্ড তারপর আসবে এইচজি। এবার প্রশ্ন করবে তোমরা যে এখানে তো এইচজি কে দেখতে পাচ্ছি না। এইচজি হচ্ছে তরল ধাতু, তো এইচজি সক্রিয়তা ধাতুর তুলনায় অনেক কম হবে, কারণ ধাতুরা সমস্ত সবসময় কি হয়, কঠিন পদার্থ হয়। তো এ ধাতুর থেকে একটু চরিত্রের বাইরে, সেই কারণে এটা কি হচ্ছে, ধাতব ধর্ম সবচাইতে কম হবে, তাই জন্য অ্যাক্টিভিটি কম হবে। নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি চুম্বক বলরেখা সম্পর্কে সঠিক নয়? সঠিক নয় জানতে চেয়েছে, তার মানে আগে জানতে হবে কোনগুলো সঠিক। যেগুলো সঠিক জানলে পারে যেটা সঠিক নয় সেটা তোমরা জানতে পারবে। তাহলে চুম্বক বলরেখাগুলি চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়। ছবিতে দেখো, উত্তর মেরু থেকে দেখো বেরিয়েছে, দক্ষিণ মেরুতে এসে শেষ হয়েছে বলরেখাগুলো, অ্যারো দিয়ে দেখানো রয়েছে। দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না, এখানে প্রত্যেকটা বলরেখা কিন্তু সিঙ্গেল লাইনে আছে, কেউ কাউকে ছেদ করেনি। এবং বলরেখাগুলি পরস্পরকে স্পর্শক বরাবর কি করে, বিকর্ষণ করে। অর্থাৎ এই রেখাগুলোর ওপর যদি স্পর্শক টানা হয় এই বলরেখার লাইনগুলোর ওপর, তাদের ওই স্পর্শক বরাবর একটা রেখা আর একটা রেখাকে কি করবে, বিকর্ষণ করবে। এই হচ্ছে বলরেখার বৈশিষ্ট্য। এবং আরো একটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখো, যে চুম্বকের ভেতর বলরেখা কিন্তু দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। চুম্বকের বাইরে কি হয়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যায়, কিন্তু চুম্বকের ভেতর যখন যায় তখন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যায়। এটাও কিন্তু মনে রাখতে হবে। বলছে কোন যন্ত্রের সাহায্যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গর্ভাশয়ের ভিতর শুক্রাণুকে ধ্বংস করা হয়? তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গর্ভাশয়ের ভিতর শুক্রাণুকে ধ্বংস করা হয় যেটির মাধ্যমে, সেটা হচ্ছে কপারটি ইউজ করে। কপার কি করে, শুক্রাণুর যে অ্যাক্টিভিটি সেটাকে ধ্বংস করতে পারে। এই জন্য মহিলাদের গর্ভাশয়ের ভিতর কি করা হয়, কপারটি দেওয়া থাকে। তার ফলে কি হবে, যখন শুক্রাণু প্রবেশ করবে সে কি হবে, কপারের সংস্পর্শে এসে তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এই কারণের জন্য, অর্থাৎ শুক্রাণুকে ধ্বংস করার জন্য আমরা কপারটিকে ইউজ করতে পারি। নেক্সট, একটি গাড়িতে লাগানো রেয়ার ভিউ দর্পণের ফোকাস দৈর্ঘ্য 2 মিটার। যদি একটি বাস ওই দর্পণ থেকে 3 মিটার দূরে দাঁড়িয়ে থাকে তবে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? তো এখানে এটা খেলা করার জন্য বলে দিইনি যে গাড়িতে লাগানো রেয়ার ভিউ দর্পণের কথা। এবার বলো আমাকে যে এই ক্ষেত্রে যে দর্পণটা ব্যবহার করা হচ্ছে সেই দর্পণটা কোন ধরনের দর্পণ। তাদের জন্য জানতে হবে রেয়ার ভিউ ফাইন্ডারে আমরা কোন দর্পণ ইউজ করি। তাহলে রেয়ার ভিউ ফাইন্ডারে আমরা যে দর্পণ ব্যবহার করি সেই দর্পণটা কি ধরনের দর্পণ, সেটা অবশ্যই একটা উত্তল দর্পণ হয়। ক্লিয়ার? এবার এক্ষেত্রে অঙ্কটা করতে গেলে পারে আমাদের যে ফর্মুলাটা কাজে লাগাতে হবে সেই ফর্মুলাটা কি, দর্পণের যে ফর্মুলা 1/v + 1/u = 1/f, এই ফর্মুলাটা ইউজ করতে হবে আমাদেরকে। এবার বলেছে আমাদের উত্তল, যেহেতু দর্পণটা উত্তল তাই জন্য ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হবে, অবতল দর্পণ হলে নেগেটিভ নিতাম। ইউ এর মান কি হবে, সবসময়ের জন্য সব ক্ষেত্রেই নেগেটিভ হয়। আর ভি এর মানটা দেখবো কি আসে, নেগেটিভ আসলে পজিটিভ আসে, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে। ক্লিয়ার? তো এবার আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি বের করব, ভি এর মান বের করব। তাহলে আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে নিলাম এইভাবে। এফ এর জায়গায় এফ এর মান বলে দিয়েছে কত, 2, আর ইউ এর মান বলে দিয়েছে 3, তার সেটার মান কি হবে, -3, তাই আমরা এখানে +3 করে দিলাম। 3 দুগুণে 6 হয় আর 3 দুইয়ে 5 হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম 1/v = 5/6। দ্যাট মিনস আমরা বলতে পারি v =
6/5, যেটা কিসের সঙ্গে সমান 1.2 এর সঙ্গে সমান। এবার দেখো অপশন গুলো কি দেওয়া ছিল। অপশন দেওয়া ছিল যে মানে দর্পণের সামনে না দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হবে সেটা। তাহলে 1.2 বেরিয়েছে, তার থেকে আমরা বুঝতে পারছি এ এবং বি এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা থেকে আমাদের উত্তর হবে। এবার সেটা সামনে উৎপন্ন হবে না পিছনে উৎপন্ন হবে সেটা বুঝবো কি করে? ভি এর মান পজিটিভ এসছে না নেগেটিভ এসছে? নেগেটিভ আসলে দর্পণের সামনে গঠিত হবে, আর পজিটিভ আসলে দর্পণের পেছনে গঠিত হবে। তাহলে এখানে আমরা দেখছি ভি এর মান পজিটিভ এসছে, তার মানে প্রতিবিম্ব দর্পণের পেছনে গঠিত হবে। তাই অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ যে কোনো দর্পণে প্রতিবিম্ব তো দর্পণের পেছনেই গঠিত হয়, সেই জন্যই তো আমরা দেখতে পাই। সামনে গঠিত হলে থোড়েই না আমরা দেখতে পেতাম, তাহলে তো ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। সরি, এখানেও ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে, কিন্তু দর্পণের যদি সামনে গঠিত হতো তাহলে তো সেটাকে আমরা দর্পণে দেখতে পেতাম না, তাই না? নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন এবং সুন্দর কোশ্চেন দিয়েছে। আমি দেখলাম এই কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন। তো নিম্নে কোনটির রোধ বেশি হবে সেটা আমাদের ক্যালকুলেট করে বলতে হবে। আমরা জানি কি, ওহমের সূত্র থেকে জানি ভি ইজ ইকাল টু আইআর। এবার অনেকে তোমরা সরলরেখার সমীকরণ জানো, সেটা হচ্ছে কি ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এটা হয় একটা সরলরেখার সমীকরণ। যদি সরলরেখাটি মূল বিন্দুগামী হয় তাহলে সি এর মান 0 হয়ে যায়, তখন সেই সমীকরণটা হয়ে যায় ওয়াই ইজ ইকাল টু এম এক্স। অবশ্যই এটাকে মনে রাখো। যদি মূল বিন্দুগামী সরলরেখা আঁকি তাহলে ওয়াই অ্যাক্সিস এটা হয়, এক্স অ্যাক্সিস এটা হয়, মূল বিন্দুগামী সরলরেখা এইভাবে বেরোয়, মূল বিন্দু দিয়ে যাচ্ছে। এম কি? এম হচ্ছে এই যে সরলরেখার ইকুয়েশন তার হচ্ছে নতি। বলছি কাকে? এম কে। নতি মানে হচ্ছে স্লোপ, এটাকে আমরা বলছি নতি বা এম দিয়ে ডিনোট করছি স্লোপ। স্লোপ মানে এই সরলরেখাটা কতটা ঢাল, অর্থাৎ কতটা খাড়া বা কতটা নিচের দিকে শুয়ে রয়েছে, সেটা নির্দেশ করে এম এর মান। এম এর মান যদি বেশি হয়, স্লোপ যদি বেশি হয়, তাহলে সরলরেখাটা বেশি খাড়া হবে। এম এর মান যদি কম হয় তাহলে সরলরেখাটা কি হবে? কম খাড়া হবে। এবার এই ওয়াই ইজ ইকাল টু এম এক্স সমীকরণকে এই ভি ইজ ইকাল টু আই আর সমীকরণের সঙ্গে তুলনা করো। করে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভি কে নিয়েছি আর এক্স অ্যাক্সিস বরাবর আই কে নিয়েছি, নিয়ে আমরা তিনটে রোধ পেয়েছি, একটা R1 R2 R3। তাহলে এর মধ্যে কোনটা বেশি হবে? যে যত বেশি খাড়া হবে, মানে এক্ষেত্রে কি হচ্ছে, এম এর মান অর্থাৎ যার স্লোপ যত বেশি হবে সে তত বেশি খাড়া হবে। অর্থাৎ R3 এর স্লোপটা কি হচ্ছে? বেশি, সেই কারণে R3 সবচাইতে খারাপ, খারাপ না খারাপ। R2 সেটা তার থেকে কম, আর R1 এর মান সবচাইতে কম হচ্ছে। অর্থাৎ আমরা লিখতে পারি যে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1। আরো একটা ভাবে আমরা এটাকে ভাবতে পারি যে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে ভি বাই আই এটা ইজ ইকাল টু আর। ক্লিয়ার? অর্থাৎ ভি এর মান যত বেশি হবে আর এর মান তত বেশি হবে, আর আই এর মান যত বেশি হবে আর এর মান তত কম হবে। ক্লিয়ার এখান থেকে? এবার মনে করো এই পজিশনে আমরা যদি দেখি, দেখো কি হচ্ছে, এদিকে কি ভি এর মান বাড়ছে, এদিকে আই এর মান। তাহলে ভি এর মান বেশি, এই সরল রেখাটার জন্য কি হচ্ছে, ভি এর মানটা কি হচ্ছে, এই সরল রেখার জন্য ভি এর মান বেশি হচ্ছে, আই এর মান কম হচ্ছে। নেক্সট যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটার ক্ষেত্রে ভাবো, এই জায়গাটায় কি হচ্ছে, ভি এর মান কমলো। তো ভি এর মান কি হলো, আগের থেকে অনেক কমলো। আই এর মান কি হচ্ছে, আগের থেকে বেড়েছে। আবার 3 নম্বর যে সরল রেখাটা দিয়েছে তার ক্ষেত্রে যদি দেখি, ভি এর মান কি হচ্ছে, আরো কমেছে, আই এর মান কি হচ্ছে, আরো বেড়েছে। তার মানে কি হচ্ছে, আই এর মান যত বাড়বে তত আর কি হবে, কমতে থাকবে, আর ভি এর মান যত বাড়বে তত আর বৃদ্ধি পেতে থাকবে। তাহলে R3 এর ক্ষেত্রে আমরা দেখছি কি ভি এর মান সবচেয়ে বেশি, আই এর মান সবচেয়ে কম। আর R1 এর ক্ষেত্রে দেখছি কি ভি এর মান সবচাইতে কম আর আই এর মান সবচাইতে বেশি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে R3 সবচাইতে বেশি বড় হবে আর R1 সবচেয়ে ছোট হবে। তাহলে আমাদের জানতে চেয়েছে কোনটির রোধ সবচেয়ে বেশি হবে, অ্যান্সার হয়ে যাবে R3 রোধ সবচাইতে বেশি হবে। ক্লিয়ার? তো এই শিফটে, এই 3টে শিফটে 17 তারিখের এই কটা কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি। তো এই কটা কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট কোনো ক্লাসে আরো যদি কোশ্চেন কালেক্ট করতে পারি সেগুলো তোমাদেরকে করে জানিয়ে দেবো, এবং এটা পিডিএফ আকারে তোমাদেরকে সম্পূর্ণটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। আজকে সন্ধ্যের ক্লাসে 18ই আগস্টের ফার্স্ট শিফটের কোশ্চেনটা আজকে সন্ধ্যে 7টার ক্লাসে করিয়ে দেবো।
অবশ্যই তোমরা অ্যাটেন্ড করো ক্লাসটা। দেরিতে হলেও আমি চেষ্টা করছি সঠিকভাবে প্রত্যেকটা কোশ্চেনের সঠিক উত্তর ডিটেলস বিশ্লেষণের সঙ্গে তোমাদের সামনে তুলে ধরার। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং এই ধরনের ফ্রি অফ কস্ট ক্লাস করার জন্য এবং ডিটেলসে জেনারেল সায়েন্সের ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। এবং সকলকে বলবো দেখা হচ্ছে সন্ধ্যের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড বাই।